নমস্কার, আপনারা শুনছেন প্রিয় পরমের স্মৃতি সৌরভে পডকাস্ট সিরিজ পরিবেশনায় মাস্টার ওয়েদিন, যেখানে আমরা প্রতি বুধবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে আসা ভক্ত সন্তানদের তাদের প্রিয় পরম সংস্পর্শের মধুর স্মৃতিচারণগুলি শুনি তাদেরই স্বরচিত প্রবন্ধ থেকে। এই শ্রবণানুক নিদিধ্যাসনের পরশে আমরা সহজভাবেই কত জীবনের গূঢ় তত্ত্ব জানতে পারি, বুঝতে পারি ও সর্বোপরিভাবে সেই প্রেমালিঙ্গন উপভোগ করতে পারি মনন রাজ্যে। এই ব্যাকুল আহ্বান নিয়ে আজকে শ্রী অর্কপ্রভ চট্টোপাধ্যায় শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যধন্য শ্রদ্ধেয় শ্রী মুকুন্দচন্দ্র ঘোষের স্মৃতি নিয়ে এসেছেন। আজকের প্রবন্ধটি কীর্তনানন্দের সেই দিনগুলি চর্যাশ্রম প্রকাশিত প্রিয় পরমের স্মৃতি সৌরভ বইটি থেকে নেওয়া হয়েছে। এই বইটি আপনারা সকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে সংগ্রহ করতে পারেন। এখন শুনতে থাকুন প্রিয় পরমের স্মৃতি আজকের এই এপিসোডে। কত দিনের কত কথা। ছোটবেলা থেকে ঠাকুরের সঙ্গে কত কীর্তন করেছি, তার সমাধিও দেখেছি কত। এতদিনে অনেক কিছু ভুলে গিয়েছি। অতীতের স্মৃতি থেকে যতটুকু পারি বলার চেষ্টা করছি মাত্র। একদিনের কথা, তরণী, কোকন, যদুপাল, হারান মিস্ত্রি ও আমি পদ্মার পাড়ে বসে হাততালি দিয়ে হরিনাম করছি। এমন সময় ঠাকুর ও ডাক্তার কিশোরীমোহন আমাদের কাছে এসে দাঁড়ালেন। তখন ঠাকুর বললেন, হ্যাঁ রে, তোরা তো বেশ নাম কীর্তন করছিস। আচ্ছা, আমি যদি গান তৈরি করে দিই তবে তোরা সুর দিয়ে গাইতে পারবি তো? আমরা বললাম, হ্যাঁ, আমাদের মতো করে সুর দিয়ে গাইতে পারবো। ঠাকুর তখন বললেন, আচ্ছা, কালই আমি তোদের জন্য গান লিখে আনবো। পরদিন বিকেলবেলা সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় ঠাকুর বললেন, এই নে, তোদের জন্য গান লিখে এনেছি, সুর করে গাইবি। আমরা তখন খুব আনন্দের সঙ্গে সেই লেখাটা নিয়ে চলে গেলাম এবং 2-3 দিন মুখস্থ করে সুর দিয়ে গাইতে লাগলাম। তারপর একদিন নদীর ধারে ওই রকম হাততালি দিয়ে গান গাইছি, ঠাকুরের লেখা সেই গানটা গাইছি। এমন সময় ঠাকুর কিশোরীমোহনকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হলেন। আমাদের গান শুনে বললেন, বাহ, বেশ গেয়েছিস তো, বেশ সুন্দর হয়েছে। বিনা যন্ত্রেই যেমন গেয়েছিস তাতেই প্রাণ মুগ্ধ হয়ে গেছে। আচ্ছা, আমি আরও 2-4টে গান তৈরি করে দিচ্ছি, হয়তো কালই দেব, তোরা এরকম সুর করে গাইবি। তারপর বললেন, দেখ, শুধু হাততালি দিয়ে গান গাইলে গান তেমন জমে না, তোরা কিছু যন্ত্র সংগ্রহ কর। আমি তখন বললাম, কি যন্ত্র সংগ্রহ করব? ঠাকুর বললেন, তোরা যদি আর কোনো যন্ত্র সংগ্রহ করতে না পারিস তবে দেখিস তো লাউয়ের খোল জোগাড় করতে পারিস কিনা। লাউয়ের খোল দিয়ে একতারা তৈরি করে নে। একতারা খুব ভালো জিনিস, এতে সেতারের মতো অতি সুন্দর সুর হয়। তার কথায় আমরা তাড়াতাড়ি লাউয়ের খোল জোগাড় করে প্রত্যেকে এক একটি একতারা তৈয়ার করে নিলাম। তখন থেকে আমরা একতারা বাজিয়ে মনের আনন্দে কীর্তন করতাম। আমরা যখন এইভাবে কীর্তন করতাম, ঠাকুর রোজই এসে দাঁড়িয়ে থেকে তা শুনতেন আর খুব খুশি হয়ে বলতেন, তোদের গান শুনলে আমি মোহিত হয়ে যাই, কি সুন্দর গানই না করিস তোরা, তোরা আরও কিছু যন্ত্র সংগ্রহ কর। আমরা জিজ্ঞাসা করলাম, আর কি যন্ত্র সংগ্রহ করব? তখন ঠাকুর বললেন, তোরা গোটা 2 খোল জোগাড় কর। 2টা যদি না পারিস, একটার দাম আমি দিচ্ছি। পরদিন ঠাকুর আমাদের হাতে একটি খোলের দাম দিয়ে বললেন, তোরা শিকারপুর থেকে খোল কিনে নিয়ে আয়। আমরা নিজেরাও কিছু পয়সা কড়ি জোগাড় করে একদিন শিকারপুরে গিয়ে 2খানা খোল কিনে আনলাম। তখন থেকে
আমরা খোল, করতাল ও একতারা বাজিয়ে কীর্তন করতাম। তারপর একদিন ঠাকুর আমাদের ডেকে বললেন, এখন থেকে তোরা রোজ পল্লীর রাস্তা ধরে কীর্তন করতে করতে যাবি, আর লোকের বাড়িতে গিয়ে বলবি, ওগো তোমরা হরিলুট দাও না, আমরা তোমাদের বাড়িতে কীর্তন করব। ঠাকুরের কথা মতো আমরা নদীর ধার দিয়ে চলতে চলতে গান করতাম এবং পাড়াপড়শিকে তাদের বাড়িতে কীর্তন দেওয়ার জন্য অনুরোধ করতাম। সবাই আমাদের ওই অনুরোধে খুব খুশি হয়ে রাজি হয়ে যেতেন। 2 আনার বাতাসা আমাদের হাতে দিয়ে বাড়ির লোক ঘুমিয়ে পড়তেন, আর আমরা সন্ধ্যা হতে দুপুর রাত্রি পর্যন্ত সেখানে তুমুল আনন্দে মহাকীর্তন করতাম। সেই কীর্তনের পর লুটের প্রসাদ পেয়ে বাড়ি ফিরতাম। এইভাবে কীর্তন করতে করতে কীর্তনের জন্য আমাদের আগ্রহ ও আবেগ ক্রমশই বেড়ে যেতে লাগলো। আমাদের মনে হতো সারা দিন সারা রাত কীর্তন করি, কীর্তন ছাড়া থাকতে এক দণ্ড মন চাইতো না। ঠাকুরের কথা মতো রোজই সন্ধ্যাবেলায় কোনো নির্জন স্থানে কীর্তন আরম্ভ করে দিতাম। আমরা সবাই নিজে থেকে এসে কীর্তনে জড়ো হতাম, কাউকে ডেকে আনতে হতো না। একদিন আমরা সবাই মিলে কীর্তন করছি, এমন সময় ঠাকুর ও কিশোরীমোহন এসে আমাদের কীর্তনে যোগ দিলেন। আমরা সবাই মিলে অনেক রাত পর্যন্ত তুমুল বেগে কীর্তন করলাম। সেদিন আমাদের কীর্তন শুনে আশেপাশের বহু লোক সেখানে এসে উপস্থিত হলেন। পাড়ার লোকেরা সেই দিন থেকে জানতে পারলেন ঠাকুর আমাদের নিয়ে একটা কীর্তনের দল করেছেন। এই ঘটনার 2-1 দিন পর ঠাকুর একদিন বললেন, আরে মুকুন্দ, আমি তোদের মধ্যে থেকে কয়েকজনকে বেছে নিতে চাই। তোরা 4-5 জন মিলে কিশোরী ডাক্তারের ডিসপেন্সারি ঘরে দরজা বন্ধ করে রোজই জোর কীর্তন করবি, আর অপর সকলে এখন যেমন বাইরে কীর্তন চালাচ্ছিল তাই করে যাবে। এক এক দলের কীর্তনের জন্য এক একটা খোল থাকবে, কেমন, রাজি আছিস তো? আমরা সকলে তখন এক বাক্যে বললাম, হ্যাঁ তাই হবে, এখন থেকে আমরা তাই করব। তখন থেকে আমরা প্রায় প্রত্যহই কিশোরীমোহনের ডিসপেন্সারি ঘরের দরজা বন্ধ করে তুমুল কীর্তন করতাম। ঠাকুরও রোজই এসে তাতে যোগ দিতেন। কীর্তন করতে করতে ঠাকুরের ভাব দশা ঘটত। এই অবস্থায় তিনি অজ্ঞান হয়ে মাটির উপর পড়ে যেতেন। আমরা তখন ছেলে মানুষ, ভাব হওয়ার কথা বেশি কিছু বুঝতাম না। তবে এ কথা শোনা ছিল যে নাম কীর্তন করতে করতে যদি কারুর ভাব হয়, তখন কীর্তন ছেড়ে দিলে সে মানুষ নাকি বাঁচে না। কাজেই ঠাকুরের ভাব হওয়া দেখলেই আমরা তার চারিদিকে তুমুল বেগে কীর্তন করতে থাকতাম। এইভাবে 2 ঘন্টা 2.5 ঘন্টা জোর কীর্তনের পর ঠাকুরের জ্ঞান ফিরে আসতো। একদিন তার এইরূপ ভাবদশা হলে এটা তার সত্যিকারের ভাব কিনা তাই পরীক্ষা করার জন্য আমি দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে বেশ কিছুক্ষণ তার একটা আঙুলে রেখেছিলাম। এতে সঙ্গে সঙ্গেই আঙুলটায় ফোসকা পড়ে যায়। কিন্তু আশ্চর্যের কথা, এজন্য ঠাকুর একবারও একটুও উফ আহ করলেন না। তারপর জ্ঞান ফিরে এলে তিনি আমাকে ডেকে বললেন, আরে মুকুন্দ, আমার এই আঙুলটায় এত জ্বালা করছে কেন রে? দেখ দেখি কি হয়েছে। আমি তখন তার কাছে নিজ দুষ্কর্মের সব কথা খুলে বললাম। ঠাকুর হাসতে হাসতে বললেন, তুই তো শালা বদ্ধ পাগল, তুই জীবন্ত মানুষের গায়ে আগুন ধরিয়ে দিয়ে পরীক্ষা করিস? খবরদার বেকুব, এমন কাজ আর করিস না কিন্তু। আর একদিন কীর্তন আরম্ভ হয়েছে। 3-4 ঘন্টা ধরে তুমুল কীর্তন চালাবার পর ঠাকুর ভাবাবেশে মাটির ওপর এলিয়ে পড়লেন। এই সময় তার শরীরে নানা রকমের আসন হতে দেখা গেল। আসনগুলির নাম জানি না, আর কোনোদিন এইসব আসন দেখিও নাই। আসন হওয়ার সময় তার শরীরের অবস্থা দেখে মনে হলো তাতে যেন কোনো হাড় নেই। আমরা তখন বলা বলি করতে লাগলাম, ঠাকুরের কি এইসব আসনের অভ্যাস পূর্বেও ছিল? আমাদের কথা শুনে কিশোরী বাবা বললেন, না রে, তাকে তো কোনোদিনই কোনো আসন করতে দেখিনি, এই তো প্রথম দেখছি। আসন হবার পর ঠাকুরের মুখ দিয়ে সেদিন কথা বেরোলো। কথাগুলো বুঝতে পারিনি, কারণ আমরা ছেলে মানুষ, লেখাপড়াও জানি না, আর অজ্ঞান অবস্থায় মানুষ কথা বলতে পারে দেখে খুবই অবাক হলাম। যা হোক, ওই সময় আমরা তালে তালে কীর্তন করতে লাগলাম। তাতে ধীরে ধীরে ঠাকুরের জ্ঞান ফিরে এলো। তারপর সহজ অবস্থায় আমাদের ডেকে বললেন,
দেখ, তোরা জোর কীর্তন করবি, কীর্তন করে যা, কীর্তন করলেই সব হবে, কীর্তন করলে আর কোনো কিছুরই দরকার হয় না, তোরা কীর্তন ছাড়িস নে, কীর্তন ছাড়লেই অঙ্গার হয়ে যাবি, যত পারিস কীর্তন করবি। আর একদিন আমরা সকলে মিলে কীর্তন আরম্ভ করেছি। এমন সময় ঠাকুর এসে দরজায় ধাক্কা দিয়ে বললেন, ওরে দরজা খোল, দরজা খোল। দরজা খোলা হলো। ঠাকুর কীর্তনে নেমে খুব নাচতে লাগলেন। সেদিন 2-3 ঘন্টা সমান তালে খুব জোর কীর্তন চলল। কীর্তনের মধ্যে ঠাকুর ভাবে অজ্ঞান হয়ে পড়লেন। আর একদিনও কীর্তন হচ্ছে। ঠাকুর ও কিশোরীমোহন দুজনেই এসে কীর্তনে যোগ দিলেন। সেদিনও কয়েক ঘন্টা তুমুল কীর্তনের পর ঠাকুরের ভাবদশায় তার শ্রীমুখ দিয়ে কিছু কিছু বাণী বের হলো। ঠাকুরকে নিয়ে এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস কত কীর্তন চলেছে। ঠাকুর আমাদের কীর্তনের জন্য সব সময় কত উৎসাহ ও উপদেশ দিতেন, সেসব কথা এখনো একটু একটু মনে পড়ে। তিনি বলতেন, দেখ, তোরা যে কীর্তন করবি তা কিন্তু মনে প্রাণে করবি। মনে প্রাণে কীর্তন না করতে পারলে তাকে পাওয়া যায় না। ডাকার মতো না ডাকতে পারলে সে কখনো আসে না। ঠাকুরের সঙ্গে কীর্তনে মশগুল থেকে এইভাবে আমাদের দিন যাচ্ছে। রোজ কীর্তন করি, মাঝে মাঝে তার ভাব হতে দেখি, কোনো দিন বাণীও শুনি। একদিন সকালবেলা উকিল বৃন্দাবনচন্দ্র অধিকারী বিএল মহাশয় কিশোরীমোহনের বাড়ির কীর্তনঘরের সম্মুখে পদ্মার ধার দিয়ে পাবনায় কোর্টে যাচ্ছিলেন। তিনি একজন নিষ্ঠাবান বৈষ্ণব ও পরম ধার্মিক লোক। সবাই তাকে খুব শ্রদ্ধা করেন। সেদিন তাকে পেয়ে আমরা কয়েকজনে তার কাছে ঠাকুরের কীর্তনের কথা বিস্তারে বললাম। তিনি শুনে অবাক হয়ে বললেন, অনুকূলের মধ্যে নিশ্চয়ই কোনো মহান আত্মার, খুব সম্ভব মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। এখন থেকে তোমরা একখানা খাতা করে তার ভাবাবস্থার বাণীগুলো সব লিখে রাখবে। এই সকল পরম মঙ্গল বাণীর একটিও যেন বাদ না যায়। খবরদার, ভুলে যেও না। ব্যাপারটা যে খুবই গুরুত্বপূর্ণ, তখন থেকে আমাদের এবং ক্রমে ক্রমে আরও অনেকের নজরে পড়ল এবং বাণীগুলো টুকে রাখবার ব্যবস্থা হতে লাগলো। কিশোরীমোহনের বাড়িতে বেশ কিছুকাল একটানা কীর্তন চালাবার পর আমরা ঠাকুরের নির্দেশে কুঞ্জলাল ঘোষের বাড়িতে এক নাগাড়ে কয়েকদিন কীর্তন চালাই। গ্রামের মধ্যে সকলের সামনে ঠাকুরের সদল বলে ইহাই সর্বপ্রথম কীর্তন। ইহার কয়েকদিন পরে আমরা ঠাকুরের সঙ্গে কীর্তনের দল নিয়ে দোগাছির বঙ্কু বসাকের বাড়িতে 2-3 দিন কীর্তন করি। তৎপর ওই গ্রামের শিবদাস পাটনির বাড়িতেও অনেক দিন দিবারাত্র তুমুল কীর্তন হয়। এই সকল কীর্তনে গ্রামের বহু লোক এসে যোগ দিত। ঠাকুর তার কীর্তনের দল নিয়ে নাম প্রচারে বাহির হয়েছেন। এ কথা তখন চারিদিকে রাষ্ট্র হয়ে পড়ল। মহারাজ অনন্তনাথ, কিশোরীমোহন, সতীশ গোস্বামী, তরুণী, কোকন, যদুপাল প্রভৃতি আমরা 15-16 জন তখন এই দলে ছিলাম। আপনারা শুনছিলেন প্রিয় পরমের স্মৃতি সৌরভে সিরিজ, পরিবেশনায় মাস্টার বেদিন। আজকের পর্ব শ্রদ্ধেয় শ্রী মুকুন্দচন্দ্র ঘোষের স্মৃতি, কীর্তনানন্দের সেই দিনগুলি। কেমন লাগলো আপনাদের আজকের স্মৃতিচারণ? আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আরও মানুষের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে শ্রী শ্রী ঠাকুরের বার্তা পৌঁছে দেবেন। আমরা বিভিন্ন কন্টেন্টস, পডকাস্ট, ভিডিও, লাইভ শো ইত্যাদির মাধ্যমে সকলের কাছে শ্রী শ্রী ঠাকুরের জীবন ও আদর্শ অবিকৃতভাবে তুলে ধরার চেষ্টা করছি। আপনি যদি আমাদের এই ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার অভিযানে সহযোগিতা করতে চান, অবশ্যই আমাদের চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, যেখানে আপনি আমাদের সকল পরিবেশনাগুলি সরাসরি পেয়ে যেতে পারেন।
এই সকল পেজ ও চ্যানেলের লিঙ্কসগুলি আপনি ভিডিওটির ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে আবার আগামী বুধবার। আমরা চলে আসব আপনাদের কাছে শ্রী শ্রী ঠাকুরের আর এক ভক্ত অনুগামীর প্রিয় পরমের পরশ মাখা স্মৃতি নিয়ে। আমি পরম পিতার কাছে আপনাদের সকলের সুস্থ ও মঙ্গলময় জীবন প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।